সাদিক এগ্রো ও ইউল্যাবের দখলকৃত রামচন্দ্রপুর খাল উদ্ধারে আজ ফের অভিযান। রাতের আধারে টিনের বেড়া ক্যামেরা থেকে সরিয়ে নিল নিরাপত্তা কর্মী। মতিউর ফয়সাল কাণ্ডে আলোচনায় রাজস্ব বোর্ড, লাকির মন্তব্যে তীব্র সমালোচনা। শাস্তি না হলে দুর্নীতি বাড়বেই বলছে টিআইবি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানীতে বিএনপির সমাবেশ। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। রাজধানীতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ৮ বিভাগে ভারী বর্ষণ থাকবে ৩ দিন। এবং টি-20 বিশ্বকাপের মেগা ফাইনাল আজ রাত 8:30টায় ভারত ও সাউথ আফ্রিকার মহারণ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি শারমিন আনসি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। শনিবার সকালে পুরান ঢাকা থেকে শুরু করে গুলিস্তান, পল্টন, মালিবাগ, রামপুরা, বাড্ডা, নতুন বাজার এলাকায় মুষলধারে বৃষ্টি হতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়ে অনেকে। এদিকে আগেই 72 ঘন্টা বৃষ্টির পূর্বাভাসের তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এদিকে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকেই ঝড়ে বৃষ্টি। একটু বৃষ্টি হলেই সড়ক পরিণত হয় খালে। বলছি রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড টোলারবাগের কথা। জানিয়ে স্থানীয়দের ভোগান্তির শেষ নেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, সরেজমিনে কি দেখছেন আর স্থানীয়রাই বা কি বলছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এই এলাকাটি মূলত টোলারবাগ এলাকা বলে পরিচিত এবং এটি উত্তর সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত, মূলত মিরপুর এলাকা এটি। এই এলাকাটিতে যে আমি আপনাকে যদি দেখাই ক্যামেরার মাধ্যমে, যে একটুখানি বৃষ্টিতে ঠিক 20 থেকে 30 মিনিটের যে বৃষ্টি, সেই বৃষ্টিতেই মূলত এই সড়কে পানি জমে যাচ্ছে এবং এখনো এই পানি দেখতে পাচ্ছেন আপনারা, বৃষ্টির পানি। যারা এই বৃষ্টির পানি মারিয়েই চলাচল করছে, ছোট শিশু সহ যারা রয়েছেন, বয়োবৃদ্ধ বা এই এলাকার যে পথচারী রয়েছে এই পথে, তারা চলাচল করছেন। এবং এই বৃষ্টির পানি যেটা জমে যাবার কারণে মূলত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত রাস্তায় পানি জমে থাকে এবং এই এলাকাটি মূলত স্থবির হয়ে পড়ে চলাচলের জন্য এবং সেই সময়টিতে মূলত চলাচল আমরা দেখতে পাই না। এবং যে এলাকায় যে যানজট বা রিক্সা বা ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো পরে বেরোতে শুরু করে এবং এই বের হবার কারণে মূলত যানজটের সৃষ্টি হয় এবং মানুষ ভোগান্তিতে পড়ে। এবং রাস্তার যে চেহারা, সেই চেহারাটাও খুব একটি ভালো নয় এবং এই অবস্থায়, এই পানির নিচে থাকা অবস্থায় রিক্সা বা নিজস্ব যানবাহন নিয়ে চলাচল করার সময় অনেকে দুর্ঘটনার মধ্যে পতিত হয়। তো আমরা একজন এলাকাবাসীর সঙ্গে কথা বলবো, তার কাছে আমরা জানতে চাইবো যে আপনার কাছে আমরা জানতে চাই যে এই বৃষ্টির কারণে কেমন জলাবদ্ধতা হয় এবং কতদিন যাবত এই অবস্থায় রয়েছে। এটা আমার জানা মতে এটা অনেকদিন ধরে হচ্ছে। সামনে একটা দেখতে পাচ্ছেন আপনার ডোবা আছে, খাল আছে, তার নিচ দিয়ে কালভার্টটা শুরু হয়েছে। এখানে দুটো স্ল্যাব আছে, এই স্ল্যাবটা মাঝে মাঝে পরিষ্কার করলে জিনিসটা সচল থাকে। আর বিশেষ করে ওখানে কিছু বস্তির একটা ব্যবস্থা আছে, ঘর বাড়ি আছে, সেখানে বেশি ময়লা আবর্জনা ফেলে এগুলি এখানে এসে জমা হয়। আর জমা হওয়ার কারণে এখান থেকে পানিটা পাস হতে পারে না, বিধায় এই জায়গাটা জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং এটা যদি সিটি কর্পোরেশন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি 1 মাস 1.5 মাস পর এটা পরিষ্কার রাখে, তাহলে আমার মনে হয় এই জায়গায় জলাবদ্ধতা থাকবে না। আচ্ছা, এই জায়গায় এই সড়কটিকে ঠিক মতো বা এই ড্রেনটিকে ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কিনা এবং কতদিন পর পর এটি পরিষ্কার করা হয় এবং এখানে কি কি দুর্ঘটনা ঘটে? এখানে অনেক সময় রিক্সা থেকে পড়ে যায়, এখানে গাছা দেখতেছেন, গাছায় পড়ে যায়, মানুষ এখান থেকে আহত হয়। এবং এটা ওই 2-3 মাস পর পর দেখা যাচ্ছে কখনো কখনো করে, কখনো কখনো করে। এই যে আপনি এখনো দেখতে পাচ্ছেন যে জলাবদ্ধতা হয়ে গেছে। নিশ্চয়ই এটা যদি পরিষ্কার থাকতো তাহলে মনে হয় না যে এই জায়গাটা জলাবদ্ধতার সৃষ্টি হতো। পরিষ্কার নাই বিধায়ী আজকে এই জায়গাটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয় কাউন্সিলরকে আপনারা জানিয়েছেন কিনা, তিনি কি বলেছেন? না, তিনি তো মাঝে মাঝে দেখেন, এটা সে তো দেখার পরও তো তারা উদ্যোগ নেন। মাঝে মাঝে তারা করে, মাঝে মাঝে করে, সবসময় যে করে তা না। এটা যদি 1 মাস পরে পরে করা হতো তাহলে হয়তো ভালো হতো। দেখা যায় 3 মাস 6 মাস পরে একবার করে।
ওই সময়টার মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। আর মশা কেমন হয় জলাবদ্ধতার কারণে? আমরা দেখলাম যে সামনে উন্মুক্ত ড্রেনও রয়েছে। এটা তো অবশ্যই আপনি বুঝতে পারছেন, সামনে অপরিষ্কার জায়গা, এই থেকে যে মশার এখানে মাঝে মাঝে মশার ওই যে সিটি কর্পোরেশন থেকে ফকার মেশিনে দেয় সেটাও খুব সীমিত, কিন্তু মশা এখন দেখা যাচ্ছে নিত্যদিনের একটাই হয়ে গেছে। মশা তো প্রচুর মশা, এখানে যেহেতু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে মশা তো হবেই, এবং এটা রেগুলার এখানে ফকার মেশিনে মাঝে মাঝে যদি এটাকে ফকার মেশিন ব্যবহার করে মশার নিয়ন্ত্রণ করা হয় তাহলে হয়তো কিছুটা কমতে পারে। যেমনটি শুনছিলেন যে এখানে জলাবদ্ধতার সাথে উন্মুক্ত ড্রেন থাকবার কারণে মশারও সৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে বলছিলেন, এবং যে ফগার মেশিন বা যে ওষুধটি দেওয়া হয় মশক নিধনের জন্য সেই ওষুধটিও নিয়মিত দেওয়া হয় না বলেও অভিযোগ করছিলেন এলাকাবাসী, এবং স্থানীয় কাউন্সিলরকেও তিনি জানিয়েছেন বা তারা জানিয়েছিলেন একসাথে। তো সেই জায়গা থেকে তার খুব একটি সাড়া পাওয়া যায়নি বলেও অভিযোগ করছিলেন। তো এই ছিল মিরপুরের টোলারবাগ এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি জলাবদ্ধতার। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মিরপুরের টোলারবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রেজা। তৃতীয় দিনের মতো চলছে রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের উচ্ছেদ অভিযান। সকাল 10:30 থেকে অভিযানের কথা থাকলেও বৃষ্টির কারণে তা দেরি হয়। এর আগে বৃহস্পতিবার অবৈধ স্থাপনা ভেঙে ফেললেও শুক্রবার ফের ওই খাল দখলের চেষ্টা চালায় সাদিক এগ্রো ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস কর্তৃপক্ষ। বস্তিবাসী সরে যাওয়ায় রাতের আধারে বাঁশ ও দড়ি দিয়ে দখলের চেষ্টা চালায় তারা। ভাঙ্গা ফার্মেও নিয়ে আসে ছাগল। পরে সকালে দেশ টিভির ক্যামেরা দেখে তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া শুরু করে বাঁশ এবং দড়ি। মোহাম্মদপুরের 7 মসজিদ এলাকায় সাদিক এগ্রোর দখলকৃত রামচন্দ্রপুর খাল খননে আজ ফের অভিযান পরিচালনা করবে ডিএনসিসি। এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে ওই এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? সকাল 10টায় যে অভিযানটি শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখনো পুরোদমে শুরু হয়নি। এখনো আমরা দেখছি যে খাল খননের যে কার্যক্রম সেটি যে উচ্ছেদ অভিযান শুরুর দিন থেকে যেটি চলতেছিল সেটি আজকে এখনো চলছে। কিছুক্ষণ আগে এখানে পুলিশের যে দল তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু এখানকার নিরাপত্তার কাজটি করে থাকেন, কারণ উচ্ছেদ চলাকালীন সময়ে কেউ যদি উচ্ছেদ কার্যক্রমে বাধা প্রদান করে তাদেরকে প্রতিহত করা এবং উচ্ছেদ কার্যক্রমকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তাদেরকে আনা হয়েছে। এবং এর বাইরে আমরা দেখেছিলাম যে সকালে কিন্তু প্রায় 11:30টার দিকে এখানে কিছু বুলডোজার ঢুকেছিল এবং সেগুলো কিন্তু এখনো থেমে রয়েছে। এবং এখানে যে সিটি কর্পোরেশনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যার নেতৃত্বে আসলে অভিযানটি পরিচালিত হবে তিনি কিছুক্ষণ আগে এসে এখানে পৌঁছেছেন। তো আসলে আজকে যে অভিযানগুলো যে অংশে করা হবে সেই জায়গাগুলোতে সীমানা নির্ধারণ শেষে হয়তো বা কিছুক্ষণের মধ্যে সেই অভিযানটি তারা শুরু করবেন। এর বাইরে যে গত কয়েকদিন ধরে যে খাল খননের যে চিত্রটি যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানে কিন্তু একটি এক্সকাভেটর থেকে খনন কাজ চলমান রয়েছে, যেটি কিন্তু খুবই কার্যক্রম ধীর গতি বলে দাবি করছেন অনেকেই। এখানে আমরা সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনা যে কর্মীরা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে যদি ভাসমান এক্সকাভেটর তাদেরকে দেওয়া হতো সেক্ষেত্রে তারা এই খালটি দ্রুতভাবে কেটে সম্পন্ন করতে পারতেন এবং যে নাব্যতা সেটি তারা দ্রুত ফিরিয়ে আনতে পারতেন। এই এক্সকাভেটরটি থেকে এক পাশে খাল খনন করে আবার অন্য পাশে যেতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখছি যে গত 3 দিনে কিন্তু খুব সামান্য পরিমাণ অংশের মাটি তারা সরিয়ে নিতে পেরেছেন এবং সেই মাটিগুলোও কিন্তু এখনো খালের পাড়ে রাখা হয়েছে, এগুলো আবার পরবর্তীতে সরিয়ে নেওয়া হবে। সেক্ষেত্রে বলা চলে যে খালটি দখল হয়েছিল এবং যেই জায়গাটি ভরাট হয়েছিল সেই জায়গাটি সম্পূর্ণরূপে মাটি উঠিয়ে এবং পানি চলাচল উপযোগী করতে সেটি কিন্তু অনেক সময় লেগে যেতে পারে এবং যার কারণে কিন্তু আসলে এটি ধীরগতি বলা চলে। এর বাইরে আমরা যদি আজকে এখানে যে সাদেক এগ্রোর যে অবস্থা সেটি যদি আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, যে তারা সকাল থেকে আসলে এখানে তাদের যে ভাঙা অংশ সেটি কেটে সরিয়ে নেওয়ার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছিলাম যে উচ্ছেদ অভিযানের প্রথম দিনের পরে রাতের মধ্যে
চেষ্টা তারা করেছিলেন এবং সেই দখলের যে কার্যক্রম সেটি কিন্তু আজকে তারা করছেন না। আজকে তারা ভাঙা যে অংশ রয়েছে সেটি কিন্তু তারা কেটে ফেলছেন এবং কেটে যে মালামালগুলো রয়েছে সেটি তারা সরিয়ে নিচ্ছেন এবং এই যে কার্যক্রমগুলো এর ফাঁকে কিন্তু আরেকটি বিষয় রয়েছে যে এখানে যে ঘরটিতে সাদেক অ্যাগ্রোর কার্যক্রম পরিচালিত হতো সেটি কিন্তু এর আগেও আমাদেরকে জানানো হয়েছিল যে এটি কিন্তু ভাড়াকৃত এবং যার কাছ থেকে সাদেক অ্যাগ্রো ভাড়া নিয়েছেন সেই মালিক পক্ষ থেকে কিন্তু এখানে একজনকে পাঠানো হয়েছে এবং তিনি কিন্তু বেশ কিছু কাগজপত্র নিয়ে এসেছেন এবং তার দাবি হচ্ছে যে ভাঙা যে অংশটি সেটির মধ্যেও তাদের নিজস্ব সম্পত্তি ছিল এবং আজকে যাতে আরো তাদের যে ফার্মগুলো রয়েছে সেগুলো যাতে ভাঙা না হয় সেজন্য তিনি কাগজপত্র নিয়ে এসেছেন। এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাকে তিনি সেই কাগজপত্র দেখাবেন এবং সেজন্য কিন্তু তিনি অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে রামচন্দ্রপুর খাল থেকে উচ্ছেদের সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ আজিম। ছাগল চুরি করে অঢেল সম্পদ গড়ার অভিযোগের পরও ধরাছোঁয়ার বাইরে মতিউর। তিনি গ্রেফতার হলে ফেঁসে যাওয়ার আশঙ্কায় তাকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে অনেক প্রভাবশালী। মতিউরের মতো আরেক কর্মকর্তা এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মোহাম্মদ ফয়সালেরও বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার সম্পদের পাশাপাশি বেরিয়ে আসছে তার স্ত্রী ও শ্বশুর শাশুড়ির নামেও অঢেল সম্পদ গড়ার তথ্য। টিআইবি বলছে চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার না হলে দুর্নীতি বাড়বেই। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সম্প্রতি 15 লাখ টাকায় ছেলের ছাগল কেনা নিয়ে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে একের পর এক সাগর চুরির তথ্য বেরিয়ে আসছে। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে তিনি। এত আলোচনার মাঝেও কেন ধরাছোঁয়ার বাহিরে মতিউর, তা নিয়ে জনমনে চলছে নানা আলোচনা সমালোচনা। মতিউরের মাধ্যমে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, স্বর্ণ চোরাচালান করেছেন, তারা এখন মতিউরকে রক্ষা করতে মরিয়া। অভিযোগ আসছে যারা রক্ষা করতে চান তারা অনেকেই ক্ষমতাধর ব্যবসায়ী। মতিউরকে দিয়ে অনেক সুবিধা ভোগ করা, বিদেশে বিপুল অর্থ পাচার করাই এ তালিকায় রয়েছেন একাধিক ক্ষমতাধর সচিবও। এনবিআর এর সাবেক এ কর্মকর্তা দেশে না দেশ ছেড়েছেন, এ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। তবে ইমিগ্রেশন সূত্র বলছে মতিউর দেশেই আছেন। তার সরকারি পাসপোর্টের তথ্য বলছে দেশ ছেড়ে পালাতে পারেননি শত শত কোটি টাকা হাতিয়ে নেয়া এ কর্মকর্তা। তাকে শনাক্ত করার জন্য আন্তর্জাতিক রেলপথ, সড়কপথ ও আকাশপথে তার পাসপোর্ট নম্বর সহ অন্যান্য সতর্ক তথ্য পাঠানো হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার গতিবিধি মনিটরিং করছে। তবে এনবিআর যেন মতিউর গড়ার কারখানা। গোয়েন্দা নজরদারিতে একাধিক কর্মকর্তা, তাদের মধ্যে প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসেবে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। পাওয়া গেছে শ্বশুর শাশুড়ির নামে অঢেল সম্পদ গড়ে দেওয়ার তথ্য। দুদকের আবেদনে ফয়সাল ও তার স্বজনদের 87টি ব্যাংক হিসেব ফ্রিজের নির্দেশও দিয়েছেন আদালত। অসাধু কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি কমবে না বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বর্তমানে জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনি কাঠামো এমন সুদৃঢ় আছে যে চাইলে সরকারের যদি সদিচ্ছা থাকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি তৎপর হয় এবং সৎসাহস এবং দৃঢ়তা থাকে, ব্যক্তির পরিচয় এবং অবস্থান দ্বারা প্রভাবিত না হয়ে তারা যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, তাহলে তাদেরকে চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনা, আইনের মুখোমুখি করা অবশ্যই সম্ভব। দেশে আইনের শাসনের বড় অভাবও দেখছেন টিআইবির নির্বাহী পরিচালক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রায় 8 মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিএনপি এ কর্মসূচি নিয়েছে। বিকাল 3টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশপাশের জেলা থেকে নেতা কর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এবার টি-20 বিশ্বকাপের খবর। 28 দিনের লড়াই আর 54 ম্যাচ শেষে টি-20 বিশ্বকাপে ফাইনালের অপেক্ষা। নতুন চ্যাম্পিয়ন না প্রথম চ্যাম্পিয়নের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি, সে উত্তর মিলবে আজ রাতেই। বার্বাডোসের কেনসিংটন ওভালে মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও সাউথ আফ্রিকা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। আল মাহমুদ ফাহিমের ম্যাচ প্রিভিউ। মাসব্যাপী টি-20 মহারণের সমাপ্তি ঘটতে যাচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা মেগা ফাইনাল দিয়ে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে টি-20-র দুই প্যাকেজ দল ভারত ও সাউথ আফ্রিকা। গ্রুপ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত অপরাজিত রোহিত শর্মা, এইডেন মার্কারামরা। সাউথ আফ্রিকা যে নামের পিছনে বহু বছর ধরে লেগে আছে চোকার তকমা। ওয়ানডে বিশ্বকাপে 5 বার এবং টি-20-তে 2 বার সেমিফাইনাল খেলেছে প্রোটিয়ারা। আইসিসির মেগা ইভেন্টে বহুবার সেমিফাইনাল খেললেও স্বপ্নের ফাইনালে ওঠেনি কখনো। দীর্ঘ অপেক্ষা আর বহু ব্যর্থতার দুঃসহ স্মৃতি পিছনে ফেলে এবারের বিশ্বকাপে ফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মার্করাম, ডিকক, মিলার, রাবাদাদের সামনে সুযোগ এসেছে বিশ্বমঞ্চে রূপকথা লিখার। তাই ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে প্রস্তুত প্রোটিয়ারা। স্বাভাবিকভাবেই স্পোর্টসম্যানরা তীব্র প্রতিদ্বন্দ্বী হয়, কেউই হারতে চায় না, বিশেষ করে ফাইনালে। এজন্য আমার মনে হয় না সন্তুষ্ট হওয়ার মতো কোনো ভাবনা আছে ছেলেদের মধ্যে। ফাইনালের ফল যাই হোক না কেন, আমার মনে হয় এখন আমাদের তীব্র ক্ষুধা আছে ফাইনালটা জেতার। তবে বড় আসরে ভারতের গল্পটা একেবারে আলাদা। বিশ্বমঞ্চে মেন ইন ব্লুদের দাপট সবার জানা। টি-20-র প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছিল তারাই। তবে 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর মেগা ইভেন্টে বারবার ব্যর্থ হচ্ছিল ভারত। কিভাবে সামনে এগিয়ে যেতে হয় খেলোয়াড়রা তা জানে। আমি মনে করি আহমেদাবাদে যা হয়েছে তা থেকে বেরিয়ে আসব। আমি এতটুকু নিশ্চিত যে তারা ইতিহাস নিয়ে কিছু ভাববে না। এটি একটি নতুন দিন। আমি মনে করি দুটি দলই এই টুর্নামেন্টের সেরা দল। সাউথ আফ্রিকা এবং ভারত এই টুর্নামেন্টে তারা তাদের সেরা ক্রিকেট খেলেছে। 10 বছরের ব্যর্থতা পিছনে ফেলে টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে রোহিত শর্মার দল। তাদের সামনে সুযোগ নতুন ইতিহাস লিখার। টি-20 বিশ্বকাপে 2014 সালের ফাইনাল এবং 2016 ও 22 সালের সেমিফাইনালের হারের হতাশা কাটিয়ে ভারতকে আরও একটি শিরোপা উপহার দিতে চায় রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। বিশ্বকাপে অপরাজিত দুই দলের মধ্যে শিরোপার লড়াই। ভারত নাকি সাউথ আফ্রিকা, কে হবে চ্যাম্পিয়ন তা জানার পাশাপাশি রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরও থাকছে। গ্যাস সংকট ও মশার উপদ্রবে অতিষ্ঠ উত্তরের 9 নম্বর ওয়ার্ডবাসী। দখল করা খালে ময়লা জমে বন্ধ পানি প্রবাহ, সামান্য বৃষ্টিতে বড় জলাবদ্ধতা। 10 বছরের প্রতীক্ষার অবসান। আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচ থেকে মাত্র 1 ম্যাচ দূরে রোহিত শর্মারা। রঙিন পোশাকে আইসিসির ইভেন্টের টানা দ্বিতীয়বার ফাইনালে ভারত। এবারের বিশ্বকাপে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ফাইনালে উঠেছে ভারত। আল মাহমুদ ফাহিমের আরও একটি ম্যাচ রিপোর্ট। বিশ্বকাপের শুরু থেকেই ভারতকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল, না ধরার উপায়ও নেই। টি-20-র সব স্পেশাল ব্যাটার ও বোলারে ঠাসা ভারত এবারের বিশ্বকাপে আধিপত্য বিস্তার করেই ফাইনালে উঠেছে ম্যান ইন ব্লু। গ্রুপ পর্ব থেকে সুপার 8, সেখান থেকে সেমিফাইনালে পা রেখেছে ভারত। আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে আসর শুরু করা ভারত পাকিস্তানকে হারায় 6 রানে। এই একটি ম্যাচই টানটান উত্তেজনায় ঠাসা ছিল। যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে হারিয়ে একতরফা ডমিনেট করেছিল রোহিতরা। গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে শেষ ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এরপর শুরু হয় সুপার 8-এর লড়াই, যেখানে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া কাউকে পাত্তাই দেয়নি ভারত। 3 ম্যাচের সবকটিতে জিতে নিশ্চিত করে সেমিফাইনাল। গত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যেই ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত, বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ আসে রোহিত শর্মাদের, তাও সেই বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে। সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। ম্যাচ জেতা তো দূরে থাক, লড়াই জমাতে পারেনি ইংলিশরা। অসহায় আত্মসমর্পণে বিদায় নেয় আসর থেকে। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা ভারতের সামনে সুযোগ 2013 সালের পর আইসিসির কোনো মেগা ইভেন্টে শিরোপা জেতার। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।
অতিমাত্রায় লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন, এ নিয়ে মানিকগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আলিম। আলিম, লোডশেডিং নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। মানিকগঞ্জের তীব্র লোডশেডিংয়ে জনজীবন একেবারেই স্থবির হয়ে পড়েছে। এই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনেকেই যেটি বলছেন যে এই মানিকগঞ্জে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলেও আরেক ঘন্টা বিদ্যুৎ থাকে না। এভাবে করে দেখা গেছে মানিকগঞ্জে এই 18 ঘন্টা মতো বিদ্যুৎ থাকে 24 ঘন্টার মধ্যে, আবার মাঝে মধ্যে দেখা গেছে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে, 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। তো আমরা বিদ্যুৎ সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, মানিকগঞ্জে 62টি ইউনিয়নে 1324টি গ্রাম রয়েছে। এর মধ্যে মোট গ্রাহক সংখ্যা রয়েছে 4,96,085 জন। তার মধ্যে আবাসিকে রয়েছে 4,25,635, বাণিজ্যিক রয়েছে 45,462, গভীর নলকূপে সংযোগ রয়েছে 7,653টি এবং ক্ষুদ্র শিল্পে রয়েছে 29টি সংযোগ। তো মানিকগঞ্জের যে চাহিদা রয়েছে বিদ্যুতের, সে চাহিদা 149 মেগাওয়াট চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে মাত্র 100 থেকে 111 মেগাওয়াট। এর 21টি সাব স্টেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে মানিকগঞ্জ বিদ্যুৎ বিভাগ। তো এই চাহিদার চাইতে সরবরাহ করছে না তাতে একেবারেই কম, যে কারণে এই ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এবং আমরা কথা বলতে জানতে পারছি যে সামনে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং যে বয়স্ক শিশু রয়েছে তারা এই বিদ্যুতে যে এই গরমে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু অনেকেই এই গরমজনিত যে সেই অসুস্থতায় ভুগছে। এছাড়া বিদ্যুৎ বিভাগের আমরা যে ডিজিএম রয়েছেন রফিকুল ইসলাম, আমরা তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে মানিকগঞ্জে যে পরিমাণ চাহিদা রয়েছে কিন্তু সে পরিমাণ কিন্তু আসলে যে সরবরাহ করার কথা সেটি আসলে করা সম্ভব হচ্ছে না, বিধায় লোডশেডিং দেওয়া হচ্ছে। তবে আমরা আরও যেটি জানতে পেরেছি যে মানিকগঞ্জ শহরে বিদ্যুৎ লোডশেডিং কিছুটা কম, কিন্তু গ্রামে লোডশেডিংয়ের পরিমাণটা অতিমাত্রায় হওয়ার কারণে কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অনেকে যেটি বলছেন যে সরকার যেন অবশ্যই এই বিদ্যুৎ যে ঘাটতি রয়েছে সেটি যেন সমাধান করে এবং বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত করে, যাতে জনজীবনের যেন স্বস্তি ফিরে আসে তার দাবি জানিয়েছে। তো আরেকটা বিষয় আমরা যেটা বলে রাখি যে আসলে এই মানিকগঞ্জের যে আসলে বিদ্যুৎ যে আসলে যে ঘাটতিটা রয়েছে, এই ঘাটতি আসলে মোকাবেলা করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ আসলে সম্ভব হবে না বলেও জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তো তারা চেষ্টা করছেন যে লোডশেডিং কিছুটা কমিয়ে রেখে সরবরাহ করে এমন জনজীবনে যেন ভোগান্তিটা কম হয় সেই জন্য তারা চেষ্টা করছেন। তো এই ছিল মানিকগঞ্জের আমার কাছে বিদ্যুতের লোডশেডিং নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। লোডশেডিং নিয়ে পঞ্চগড় থেকে আরো জানাচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু, কেন এত লোডশেডিং হচ্ছে আর এতে চার্জার ফ্যানের বাজার কেমন এখন, বিস্তারিত জানাবেন। আসলে পঞ্চগড়ের যে লোডশেডিংয়ের কথা বলছি, পঞ্চগড়ের লোডশেডিং কিন্তু আসলে এত মারাত্মক আকার ধারণ করেছে যে আসলে সাধারণ গ্রাহকরা কিন্তু আসলে যে কোনো সময় কিন্তু আসলে ফুটে উঠতে পারে। বিশেষ করে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা পঞ্চগড় জেলার একটি ইলেকট্রনিক দোকানে। আসলে এখানে আমরা সকাল থেকে আসলে খোঁজ নিয়েছি যে এখানে যেগুলো বৈদ্যুতিক অর্থাৎ গরমে যে আরাম পাওয়ার যে জিনিসগুলো যেমন ফ্যান, এসি, আইপিএস, এগুলোর দাম আমরা দোকানদারের সাথে কথা বলেছি। দোকানদাররা বলছে যে আসলে প্রত্যেকটি জিনিসের দাম, অর্থাৎ ফ্যানের দাম প্রতি ফ্যানেতে 1500 থেকে 1000 টাকা বেড়েছে। এসির ক্ষেত্রে যদি বলি প্রত্যেকটি যে এসি 90,000 টাকা ছিল সেই এসি কিন্তু এখন 1,10,000। আইপিএসের কথা যদি বলি, আইপিএস যেটি 42,000 টাকা ছিল সেটি এখন 52,000 টাকা। অর্থাৎ যেগুলো হচ্ছে বিদ্যুতের বিকল্প হিসাবে ব্যবহার করা হয় সেই জিনিসগুলোর দাম কিন্তু আসলে সাধারণ যারা ক্রেতাদের তাদের একেবারে নাগালের বাইরে চলে গেছে। বিশেষ করে আরেকটি জিনিস জানাই যে আগামী 3 তারিখ থেকে কিন্তু আসলে এসএসসি পরীক্ষা শুরু হবে। সেই কারণে কিন্তু আসলে এসএসসি যারা পরীক্ষার্থীরা তারা কিন্তু মারাত্মকভাবে দুশ্চিন্তায় পড়েছে। বিশেষ করে তারা সন্ধ্যাবেলায় যদি
যদি বলা চলে। সন্ধ্যাবেলায় বিদ্যুতের আসা যাওয়া কিন্তু আসলে অনেক বেশি থাকে, দিনের বেলা যেটি পরিমাণে কম থাকে, কিন্তু সন্ধ্যার পরে আসলে সারা রাতেই প্রায় 10 থেকে 12 বার কিন্তু আসলে বিদ্যুৎ আসা যাওয়া করে। এর মাঝে কিন্তু আসলে যদি ঝড় এবং বৃষ্টি হয় তাহলে তো বিদ্যুৎ 2 দিন বা 1 দিনও লাগাল পাওয়া যায় না বা পাওয়া যায় না বলে এরকম অভিযোগ করেছে। আমরা পল্লী বিদ্যুৎ এবং পিডিবির সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে যে পরিমাণ পঞ্চগড় জেলায় বরাদ্দ পাওয়ার দরকার সেই পরিমাণ তারা বরাদ্দ পাচ্ছে না, অর্থাৎ চাহিদার 3 ভাগের 1 ভাগ তারা পাচ্ছে, অর্থাৎ এর থেকে পরিত্রাণ কি জানে না কিন্তু আসলে এখানকার গ্রাহক। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সংবাদ দুপুরে আরো থাকছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা, বুথ ফেরত জরিপে এগিয়ে মাসুদ পেজেশকিয়ান, নির্বাচন করাতে পারে রান অফে। চট্টগ্রামের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত ও 15 জন আহত হয়েছেন। শনিবার সকাল 9টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বাসটি উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় যান চলাচল। জানা যায় চট্টগ্রাম থেকে ফেনীমুখী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি ফৌজদারহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানায় দুর্ঘটনায় 1 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার হলে যান চলাচল স্বাভাবিক হবে। আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এই নিয়ে ময়মনসিংহ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এইচএসসি পরীক্ষার প্রস্তুতির সবশেষ পরিস্থিতি কি জানাবেন? আগামীকাল রোববার সকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, অর্থাৎ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে 4টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন 78,393 জন শিক্ষার্থী। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে। এটি একটি পরীক্ষার কেন্দ্র। এই কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি শিক্ষকরা তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা সম্পূর্ণ করেছেন। অর্থাৎ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে 99টি কেন্দ্র রয়েছে। এই 99টি কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই পরীক্ষার যে সকল ধরনের প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ করার কথা আমাদেরকে জানিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ আবু তাহের। তিনি কিন্তু সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। অর্থাৎ আমি যে কলেজটিতে রয়েছি সেই কলেজে কিন্তু শিক্ষকরা তাদের যে প্রস্তুতি, অর্থাৎ তাদের যে সকল ধরনের প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু তারা সম্পূর্ণ করছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে শিক্ষকরা তাদের যে আলোচনা, অর্থাৎ আগামীকালকের যে পরীক্ষার প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে কিন্তু তারা একটি আলোচনায় বসেছেন। অর্থাৎ আগামীকালের পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে, তাদের যে কেন্দ্র রয়েছে, অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু 801 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সেই বিষয়টি এখানকার যে শিক্ষক রয়েছেন সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। অর্থাৎ তারা জানিয়েছেন যে তাদের পরীক্ষা সম্পূর্ণ করতে তাদের যে সকল ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তারা নিয়ে রেখেছেন। সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও একটি বিষয় বলে রাখি যে ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে সবসময় কিন্তু বরাবরের ন্যায় আমরা দেখেছি গত বছরও কিন্তু শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছেন। এখানকার শিক্ষকরা এবছরও প্রত্যাশা করছেন যে এবারও তাদের কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এবছরও ভালো ফলাফল করবেন। সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। অর্থাৎ যদি বলি যে এই কলেজ থেকে কিন্তু এবছর 1271 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় কিন্তু তারা অংশগ্রহণ করছেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে 99টি কেন্দ্রে যে
পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই জন্য কিন্তু শিক্ষা বোর্ড থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, এবছর কিন্তু বন্যার কারণে আমরা দেখেছি নেত্রকোনা শেরপুরে কিন্তু বেশ কিছু কেন্দ্র কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কেন্দ্রে কিন্তু মেরামতের কাজ তারা কিন্তু সম্পূর্ণ করেছেন। অর্থাৎ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে সকল কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই জেলা প্রশাসকের মাধ্যমে তাদের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র কিন্তু তারা ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে কিন্তু তারা পৌঁছে দিয়েছেন এবং পরীক্ষা নির্বিঘ্ন করতে তাদের যে সকল ধরনের যে প্রস্তুতি রয়েছে তারা কিন্তু সেই প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু তারা নিয়ে রেখেছেন। সেই বিষয়টি কিন্তু শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা একটু কথা বলবো শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সিনিয়র শিক্ষক রয়েছেন মফিজুর নূর কোকা। একটু জানতে চাই, আগামীকাল সকাল 10টা থেকে তো এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের প্রস্তুতি কেমন রয়েছে? আমাদের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অলরেডি আমরা শিক্ষার সুষ্ঠু পরীক্ষা নেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করার এগুলো আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। আশা করি খুব সুন্দরভাবে পরীক্ষা হবে এখানে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে তিনি বলছিলেন যে তাদের যে প্রস্তুতি সকল ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তারা সম্পন্ন করেছেন এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে ময়মনসিংহের প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু শিক্ষকরা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসতে পারে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রস্তুতি নিয়ে কেন্দ্রে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জন দুর্ভোগের খবর। গ্যাস সংকট এবং মশামাছির উপদ্রবে অতিষ্ঠ রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খাল দখলের কারণে ময়লা জমে বন্ধ পানি প্রবাহ, বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। খাল উদ্ধারে উত্তর সিটির সীমানা নির্ধারণ করা ছাড়া কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। ভানুবিবি থাকেন রাজধানীর উত্তর সিটির 9 নম্বর ওয়ার্ডের আনন্দনগর এলাকায়। সকাল 7টার আগেই গ্যাস চলে যায় আর সারাদিনও আসে না। 4 জনের পরিবারে রান্না করতে হিমশিম খেতে হয়। গ্যাস মনে করেন 4টা-5টা বাজে আসে, আসলে আবার মাগরিবের আগে দিয়ে চলে যায়। আবার রাত্রে মনে করেন যে 2টা-2:30 বাজে আবার গ্যাস আসে, তখন তো আমাদের লাগে না। আনন্দনগর এলাকা দিয়ে বয়ে যাওয়া কল্যাণপুর খালে ময়লা আবর্জনা আর দখলের কারণে বন্ধ পানি প্রবাহ, ফলে বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ময়লা পানি পারে দায়িত্ব হয়, গাওটাও হয়, শরীরে গাও পেঁচড়ে একজনের চুলকানি মুলকানি হয়ে গাওটা হয়ে বেড়ে যায়, ওষুধও ধরে না। পানি উঠলে মনে করেন বাচ্চা বলা পানি নিয়ে সব খাটের উপরে বইতে হয়। আবার এখন আবার যে একটা সাপ বাইরেছে ওইটা আসলে তো আরো বেশি অসুবিধা পড়ে যাবে। খালের পানি প্রবাহ কেন বন্ধ, এমন প্রশ্নের উত্তর খুঁজতে স্থানীয়রা দেশ টিভির টিমকে নিয়ে যায় খালের শেষ মাথায়। সেখানে দেখা যায় দেয়াল দিয়ে খালে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে খালেক সিটি। এটা এসে খালেকের যে জমিটা উনি এখানটা পাইপ বসাই দিছে ওনার জায়গায় বসাই দিয়ে এখানে মুখটা রেখে দিছে। এখন মনে করেন আমাদের এখানে তো সিটি কর্পোরেশন যে কাজ করে পাইপ বসাবো বা কালভার্ট করবো যাই করব, আমাদের এখানে কাজটা করা হয় নাই। বর্ষার সিজনে পানি আইতো, আবার সিজনে পানি যাইতো গিয়া ধান হইতো, এই খেতে এর মধ্যে ধান হইতো, ধান লাগাইতো। এলাকাবাসীর অভিযোগ, খালের সীমানা চিহ্নিত করলেও দখলমুক্ত করতে কোনো পদক্ষেপ নেয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরের দাবি, খাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। সব বিষয়ে আমরা দফায় দফায় মিটিং করতেছি, এই সমস্ত বিষয়ে আমরা কাজ করতেছি, যেটা এলাকাবাসী জানে যে বিষয়ে আমরা খুব সতর্ক এবং অলরেডি আমাদের কাজ চলতেছে। দ্রুত খাল উদ্ধার করে জলাবদ্ধতা নিরসন সহ নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। ইরানের আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। স্থানীয় সময় শনিবার দুপুরে আসতে পারে ভোটের ফল। বুথ ফেরত জরিপ বলছে নির্বাচনে 40% বেশি ভোট পড়েছে। প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিং এর তথ্য অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ 42% ভোট পেতে পারেন। এতে ভোট গড়াতে পারে রান অফে। বিস্তারিত আফরিন মোর রিপোর্টে।
3 দফা সময়সীমা বাড়ানোর পর মধ্যরাতে শেষ হয় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। বুথফেরত জরিপ বলছে নির্বাচনে 40% বেশি ভোট পড়েছে। এই হার 1979 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর সর্বনিম্ন। প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিং এর তথ্য অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের সর্বোচ্চ 42% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর তার কট্টর প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি পেতে পারেন 38.8% ভোট। প্রথম ধাপে কেউ 50%-এর ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারলে নির্বাচন গড়াবে দ্বিতীয় ধাপে। রান অফের ভোট হতে পারে 5 জুলাই। সর্বোচ্চ ভোট পাওয়া 2 প্রার্থী অংশ নেবেন রান অফের ভোটে, যাতে জয়ের সম্ভাবনা আছে মাসুদের। ইরানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মাসুদি একমাত্র সংস্কারবাদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি এবং মোহাম্মদ বাকের কালিবাফও ইসলামী রক্ষণশীল নেতা। বিশ্লেষকরা বলছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ কেউ এই নির্বাচনে জয় পাবেন। 2021 সালে নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম রাইসি। 20 এপ্রিল হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করল ইরান। অবশ্য ফল ঘোষণার আগে দেশজুড়ে বাড়ছে সহিংসতা। স্থানীয় সময় শুক্রবার রাতে বেলুচিস্তান প্রদেশের ব্যালট বক্স বহনকারী গাড়িতে হামলা চালায় বন্দুকধারীরা। এতে প্রাণ হারান অন্তত 2 জন, আহত আরও 5 জন। অবশ্যই হামলার দায় স্বীকার করেনি কেউই। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। আজ থেকে মাঠে গড়াচ্ছে ইউরো ফুটবলের রাউন্ড অফ 16 লড়াই। রাতে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি এবং ডেনমার্ক। বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে রাত 10টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। গ্রুপ পর্বে বেশ ঘাম ঝরিয়ে শেষ 16-এ উঠেছে ইতালি। 3 ম্যাচে 1টি করে জয়, ড্র ও হারে 4 পয়েন্ট নিয়ে বি গ্রুপের রানার্স আপ হয় আজুরিরা। অন্যদিকে এ গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 16 নিশ্চিত করে সুইজারল্যান্ড। রাত 1টায় ডর্টমুন্ডের সিগন্যাল ইদোনা পার্কে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক জার্মানি। আসলে জার্মানরা আছে দারুণ ছন্দে। এই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16-এ এসেছে তারা। তুলনামূলক দুর্বল ডেনিশদের হারিয়ে শেষ 8 নিশ্চিত করতে মরিয়া থাকবে জার্মানরা। কোপা আমেরিকায় বড় জয় পেয়েছে ব্রাজিল। ভেনিসুয়েসের জোড়া গোলে প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের এলিজেন্ট স্টেডিয়ামে শুরুতে কিছুটা অগোছালো ছিল ব্রাজিল, বিপরীতে ভালো কিছু আক্রমণ করেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি প্যারাগুয়ে। 31 মিনিটে পেনাল্টি মিস করে ব্রাজিলকে হতাশ করেন লুকাস পাকেতা। তবে 35 মিনিটে ভেনিসুয়েসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। 43 মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাভিও। আর প্রথমার্ধের যোগ করার সময় নিজের দ্বিতীয় গোল তুলে নেন ভিনি। 3-0-তে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। 48 মিনিটে অলরেডদের গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে। 65 মিনিটে স্পট কিক থেকে ব্রাজিলকে চতুর্থ গোল এনে দেন পাকেতা। এরপর শেষ পর্যন্ত চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল। এ পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। সাদিক এগ্রো ও ইউলেবের দখলকৃত রামচন্দ্রপুর খাল উদ্ধারে আজ ফের অভিযান। রাতের আধারে টিনের বেড়া ক্যামেরা দেখে সরিয়ে নিল নিরাপত্তা কর্মী। মতিউর ফয়সাল কাণ্ডে আলোচনায় রাজস্ব বোর্ড, লাকড়ির মন্তব্যে তীব্র সমালোচনা। শাস্তি না হলে দুর্নীতি বাড়বেই বলছে টিআইবি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানীতে বিএনপির সমাবেশ। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। রাজধানীতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। 8 বিভাগে ভারী বর্ষণ থাকবে 3 দিন। এবং নতুন চ্যাম্পিয়ন নাকি ভারতের দ্বিতীয় শিরোপা? টি-20 বিশ্বকাপের ফাইনালে রাতে ভারত সাউথ আফ্রিকার মহারথ। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।